হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বেঙ্গলি ওয়াইফাই স্টাডি। বেঙ্গলি ওয়াইফাই স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, অর্থাৎ মে মাসের প্রথম উইকে, এই মে মাসের ফার্স্ট উইকে ঘটে যাওয়া সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। পরবর্তীকালে আরেকটি ভিডিওতে মে মাসের সেকেন্ড উইকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। তো একটা করে উইক আলোচনা করব, কারণ যদি সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে আলোচনা করি তাহলে ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে। তার জন্য আমরা এই ভিডিওতে শুধুমাত্র ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিটেলসে আলোচনা করব। তো আলোচনা করার আগে একটা কথা বলে দিই যে এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই তোমাদেরকে দেওয়া। একমাত্র বাংলার ইউটিউব চ্যানেল যেটা দুটো ভাষাতেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা পেয়ে যাবে। তো এই জন্য অবশ্যই ভিডিওটিকে তোমরা কিন্তু লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য টাস্ক ফোর্স অন ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, that is NIP project total infrastructure investment of rupees 111 lakh crore during a 5-year span of financial year 2019-2020 to financial year 2024-2025. Name the person who headed the task force. অর্থাৎ জাতীয় অবকাঠামো পাইপলাইন, যাকে বলা হয় কি এনআইপি, এর উপর যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20 থেকে 2024-25 এই 5 বছরের জন্য মোট 111 লক্ষ কোটি টাকার অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার গঠনের জন্য বিনিয়োগ করবে। এই যে টাস্ক ফোর্স, এই টাস্ক ফোর্সের হেড কে? সঠিক উত্তর হবে, এই টাস্ক ফোর্সের হেড হচ্ছেন অতনু চক্রবর্তী, অপশান সি। অর্থাৎ অতনু চক্রবর্তী হচ্ছে এই টাস্ক ফোর্সের হেড। দেখো 2 নম্বর কোশ্চেন, নেম দ্য ব্যাংক হুইচ হ্যাজ লঞ্চড বিকাশ অভয় স্কিম টু প্রোভাইড রিলিফ টু দ্য এমএসএমই বরোয়ার্স। অর্থাৎ এই যে এমএসএমই বরোয়ারদের লোন দেওয়ার জন্য কোন ব্যাংকটি বিকাশ অভয় প্রকল্প চালু করলো? অপশান এ ঝাড়খণ্ড গ্রামীণ ব্যাংক, অপশান বি কেরালা গ্রামীণ ব্যাংক, অপশান সি অন্ধ্র গ্রামীণ বিকাশ ব্যাংক এবং অপশান ডি হচ্ছে কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক। তো সঠিক উত্তর হবে কি না এই অপশান ডি, যেটা হচ্ছে কি না কর্ণাটকা গ্রামীণ বিকাশ ব্যাংক, এটাই হবে সঠিক উত্তর। এই ব্যাংকটি হেড হলেন কে? এই ব্যাংকের হেড হচ্ছে পি গোপীকৃষ্ণন। তিনি কিন্তু এই বিকাশ অভয় যোজনাটি বা প্রকল্পটি লঞ্চ করলেন। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখে নেব। নেম দ্য পারসন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাম্বাসেডর অর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া টু ইউনাইটেড নেশন। অর্থাৎ যে ব্যক্তিকে ভারতের রাষ্ট্রদূত বা স্থায়ী প্রতিনিধি হিসাবে জাতীয় সংঘে নিযুক্ত করা হয়েছে ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য, তার নাম কি? 1 নম্বর অপশান আছে, দেখো জয়দীপ মজুমদার, অপশান বি হচ্ছে টি.এস. তিরুমূর্তি, অপশান সি পীযূষ শ্রীবাস্তব এবং অপশান ডি সৈয়দ আকবর উদ্দিন। এই সৈয়দ আকবর উদ্দিন তিনি ছিলেন ইউনাইটেড নেশনে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি রিসেন্টলি রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন তার পদ থেকে। এরপরে এই অপশান 2 অর্থাৎ টি.এস. তিরুমূর্তি, তিনি কিন্তু ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ইউনাইটেড নেশনে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ কনফার্ড মণিপুরি ডক্টর থানজাম ধাবুলি সিং উইথ অর্ডার অফ রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেজ। অর্থাৎ কোন দেশ সম্প্রতি মণিপুরি চিকিৎসক থানজাম ধবলি সিংকে অর্ডার অফ রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেজ এই সম্মানে অধ্যুষিত করলো বা ভূষিত করলো? সঠিক উত্তর হবে কি না জাপান। এই জাপান রিসেন্টলি মণিপুরের এলোপ্যাথি ডাক্তার থানজাম ধবলি সিংকে তারা এই সম্মানে সম্মানিত করে। পরের প্রশ্ন,
পাঁচ নম্বর প্রশ্ন কি আছে না, নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ টপড দ্য লিস্ট অফ প্রোভাইড ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট আন্ডার মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, অর্থাৎ MGNREGS, অর্থাৎ যাকে মনরেগা বলা হয়, অ্যাজ পার ডেটা অফ রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। অর্থাৎ এই যে গ্রাম উন্নয়ন মন্ত্রকের তথ্য অনুসারে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামোন্নয়ন কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের অধীনে সর্বাধিক কর্মসংস্থান তালিকার শীর্ষে থাকা ভারতীয় রাজ্য কোনটি? এই চারটা অপশান আছে। এক নম্বর অপশান কি আছে না ছত্তিশগড়, 2 নম্বর রাজস্থান, 3 নম্বর উত্তরপ্রদেশ এবং 4 নম্বর হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল। এই চারটি রাজ্যের মধ্যে টপ করেছে, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে কি না ছত্তিশগড়। এই ছত্তিশগড় কিন্তু টপ করেছে, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে। এই ছত্তিশগড়ে মোট এমপ্লয়মেন্ট তারা প্রোভাইড করেছে 18.51 লক্ষ, 18.51 লক্ষ টোটাল তারা এমপ্লয়মেন্ট প্রোভাইড করেছে তাদের জনসাধারণের জন্য। এবং পশ্চিমবঙ্গের স্থান এই লিস্টে কত না 4 নম্বরে, এবং সেকেন্ড স্থানে রয়েছে রাজস্থান, এবং থার্ড স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, ফোর্থ স্থানে ওয়েস্ট বেঙ্গল, এবং পঞ্চম স্থানে রয়েছে কি না মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ইন্ডিয়া র্যাঙ্কড 53rd ইন বাজেট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাজ পার 17th এডিশন অফ ওপেন বাজেট সার্ভে 2019 কন্ডাক্টেড বাই ইন্টারন্যাশনাল বাজেট পার্টনারশিপ। অর্থাৎ ওপেন বাজেট সার্ভে 2019 যেটা কন্ডাক্ট করেছিল ইন্টারন্যাশনাল বাজেট ট্রান্সপারেন্সি এই সংস্থাটি, এখানে ভারতের স্থান কত ছিল না 53। তাহলে প্রথম স্থানে থাকা দেশটির নাম কি? তাহলে সঠিক উত্তর হবে এই নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু প্রথম স্থানে ছিল। মোট 117টি দেশের মধ্যে নিউজিল্যান্ড প্রথম স্থানে, এবং ভারত আছে 53rd অর্থাৎ 53তম স্থানে। এখানে নিউজিল্যান্ড মোট 100-র মধ্যে স্কোর করতে পেরেছিল 87, এবং সাউথ আফ্রিকাও কিন্তু সেকেন্ড স্থানে রয়েছে 87 স্কোর করে, এবং ইন্ডিয়া সেখানে 49 স্কোর করে, এবং 117 নম্বর স্থানে রয়েছে। 117 নম্বর স্থানে কি রয়েছে না ইয়েমেন। পরের প্রশ্ন, নেম দ্য পারসন হু অথার্ড দ্য বুক নেম দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড এ হোয়াইট হাউস মিমোর। অর্থাৎ এই বইটি কে লিখেছেন, এর রাইটার কে? সঠিক উত্তর হবে জন বল্টন। জন বল্টন হচ্ছে এই বিখ্যাত বইয়ের রাইটার। পরের প্রশ্ন, নেম দ্য ফার্স্ট কোম্পানি টু গেট নট ফ্রম ড্রাগ Controller General of India, that is DCGI, to conduct clinical trial of favipiravir antivirus tablet on mild to moderate COVID-19 patient। অর্থাৎ হালকা থেকে মাঝারি কোভিড-19 রোগীদের জন্য ফাভিপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেট, যেটাকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য কিন্তু তারা অনুমতি পেয়েছে। কার কাছ থেকে না ডিসিজিআই অর্থাৎ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে তারা এই ট্রায়াল করার জন্য অনুমতি পেয়েছে। এই কোম্পানিটির নাম কি? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ গ্ল্যানমার্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কোম্পানিটি কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ফাভিপিরাভির অ্যান্টিভাইরাস যে ওষুধ সেটি ট্রায়াল করার জন্য অনুমতি পেয়েছে। পরের প্রশ্ন খুবই ইজি প্রশ্ন, রিসেন্টলি ঋষি কাপুর হ্যাজ হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ইজ এ, তিনি কি ছিলেন? ঋষি কাপুর রিসেন্টলি তোমরা জানো ঋষি কাপুর পরলোক গমন করেছেন, বিখ্যাত বলিউড অভিনেতা যিনি 67 বছর বয়সে মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি ছিলেন একজন অ্যাক্টর। ঋষি কাপুর, তার ছেলে রণবীর কাপুর, তিনিও একজন বিখ্যাত অ্যাক্টর।
পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন দেখে নেব। 10 নম্বর প্রশ্ন কি আছে, ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ অর্থাৎ যাকে শর্টে বলা হয় NBWL হ্যাজ অ্যালাউড টু ইউজ এ পার্ট অফ দ্য দেহিং পাটকই elephant research for coal mining recently. The elephant reserve is located in which state? অর্থাৎ ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ সম্প্রতি কয়লা খনির জন্য দেহিং পটকাই এলিফ্যান্ট রিজার্ভের একটি অংশ কিন্তু ব্যবহার করার জন্য তারা অনুমতি দিয়েছে। এই যে রিজার্ভটি এলিফ্যান্ট রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? এই এলিফ্যান্ট রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে আসাম। অর্থাৎ NBWF ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ এই যে বোর্ডটি এটা হচ্ছে এটি এফেক্স বোর্ড, কি কোন রিলেটেড না ওয়াইল্ড লাইফ রিলেটেড, অর্থাৎ বন্য পশু সংক্রান্ত বন্য প্রাণী সংক্রান্ত যে বোর্ড সেই বোর্ডটি হচ্ছে NBWF। এরা রিসেন্টলি এই যে দেহিং পটকাই এলিফ্যান্ট রিজার্ভের একটি বিশেষ অংশ যেটা হচ্ছে মোট 98.59 হেক্টর, এই অংশটা কিন্তু কোল মাইনিংয়ের জন্য অর্থাৎ কয়লা খনির জন্য ব্যবহার করার কিন্তু অনুমতি দিয়েছে। তাহলে এটি কোন রাজ্যে অবস্থিত? এটি আসাম রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন দেখে নেব 11 নম্বর প্রশ্ন, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টেনিস প্লেয়ার who has been nominated for the Fed Cup Hart Award from the Asia Oceanic Zone। অর্থাৎ এশিয়া ওশেনিক অঞ্চল থেকে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড়ের নাম কি? সঠিক উত্তর হবে সানিয়া মির্জা। তাহলে সানিয়া মির্জা ভারতের প্রথম টেনিস খেলোয়াড় যিনি এই ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড জন্য তিনি এশিয়া থেকে এবং ওশেনিক জোন থেকে মনোনীত হয়েছেন। পরের প্রশ্ন দেখব 12 নম্বর প্রশ্ন, সায়েন্টিস্ট ফ্রম ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি অর্থাৎ WIHG in the study published in the Global and Planetary Change journal reveals a 35,000 year history of river erosion in Ladakh Himalaya. Where is WIHG located? অর্থাৎ গ্লোবাল অ্যান্ড প্ল্যানেটারি চেঞ্জেস জার্নালে প্রকাশিত গবেষণায় ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি অর্থাৎ WIHG যাকে বলা হয় তার বিজ্ঞানীরা লাদাখ হিমালয়ের নদী ভঙ্গনের যে 35,000 বছরের ইতিহাস প্রকাশ করেছেন। তাহলে এই যে WIHG অর্থাৎ যাকে বলা হয় ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কোথায় না এটি অবস্থিত হচ্ছে দেরাদুনে। এটি দেরাদুনে অবস্থিত, অর্থাৎ 2 নম্বর অপশন হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নেম দ্য ক্রিকেট টিম হুইচ হ্যাজ গট ফার্স্ট প্লেস সিন্স 2016 বাই রেসিং পাস্ট ইন্ডিয়া ইন রিসেন্ট টেস্ট মেন্স টিম র্যাঙ্কিং রিভিলস বাই ICC। অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ICCর করা রিসেন্টলি যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংয়ে কোন দেশ ভারতকে পিছনে ফেলে টেস্টে প্রথম স্থান অধিকার করলো? ভারত 2016 সাল থেকে 1 নম্বর স্থানে ছিল, সেই 1 নম্বর স্থান থেকে ভারতকে পিছনে ফেলে কোন দেশ প্রথম স্থান অধিকার করলো? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া, এবং এর ফলে ভারত কিন্তু 3য় স্থানে চলে আসে এবং সেকেন্ড স্থানে রয়েছে কোন দেশটি না সেকেন্ড স্থানে রয়েছে নিউজিল্যান্ড, যেখানে অস্ট্রেলিয়ার পয়েন্ট হচ্ছে 116, ভারতের পয়েন্ট 114 এবং নিউজিল্যান্ডের পয়েন্ট 115। পরের প্রশ্ন, রোনাল্ড ভিভিয়ান স্মিথ হু ডায়েড ইন এপ্রিল 2020 ইজ এ, অর্থাৎ এই যে রোনাল্ড ভিভিয়ান স্মিথ তিনি রিসেন্টলি এপ্রিল মাসে তিনি পরলোক গমন করেন। তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন একজন
রাইটার অর্থাৎ লেখক। সঠিক উত্তর তাহলে কী হবে? সঠিক উত্তর হবে লেখক বা রাইটার। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্যাফরন cultivated and harvested in the Karawa Highlands of which Indian state or UT has got the GI tag? Recently এই যে স্যাফরন অর্থাৎ জাফরান জিআই ট্যাগ পেল, এটি কোন ভারতের কোন রাজ্য, বর্তমান যেটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে, সেই কেন্দ্রশাসিত অঞ্চলে চাষ হয়? সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। এই জম্মু কাশ্মীরে সাধারণত এই জাফরান চাষ হয়, এটি রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, হোয়াট উইল বি দ্য ফাইন্যান্সিয়াল গ্র্যান্ট দ্যাট ওয়াজ অ্যাপ্রুভড বাই ওয়ার্ল্ড ব্যাংক ফর মাল্টি-ইয়ার ফিনান্সিয়াল সাপোর্ট টু ইন্ডিয়া টু এনহান্স অ্যান্ড সেফগার্ড ইটস কোস্টাল অ্যান্ড মেরিন রিসোর্সেস ইন ইউএসডি অর্থাৎ ইউএস ডলারে? তাহলে রিসেন্টলি উপকূলীয় এবং সামুদ্রিক সম্পদের উন্নত এবং সুরক্ষিত করতে ভারতকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কত মিলিয়ন ইউএস ডলার গ্র্যান্ট করা হয়েছে বা অনুমোদন করা হয়েছে? সঠিক উত্তর হবে, দেখো বোল্ড করে লেখা আছে, সঠিক উত্তর অপশান সি 400 মিলিয়ন। এই ওয়ার্ল্ড ব্যাংক কোথায় অবস্থিত? এটি একটি বিশ্বের আর্থিক সংস্থা। এটি কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন দেখে নেব, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ডে ওয়াজ অবজার্ভড অ্যানুয়ালি অন May 2 সিন্স 2017? অর্থাৎ এখানে একটু ভুল দেওয়া আছে বাংলাটা, এখানে 2017 জায়গায় 2013 হয়ে গেছে, এটা 2017 হবে। 2017 থেকে 2017 সাল থেকে এই যে 2রা মে, এই দিনটিকে কি দিন হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর হবে বিশ্ব টুনা দিবস বা ওয়ার্ল্ড টুনা ডে। এই টুনা কি? টুনা হচ্ছে একটি বিখ্যাত সামুদ্রিক মাছ। এটিকে সংরক্ষণ করার জন্য এবং এর সম্পর্কে মানুষকে অবগত করার জন্য এই মের 2 তারিখ প্রতি বছর 2রা মে 2017 সালের পর থেকে প্রতি বছর কিন্তু এই তারিখটিকে ওয়ার্ল্ড টুনা ডে হিসাবে পালন করা হয়। 18 নম্বর প্রশ্ন, নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাজ অ্যানাউন্সড টু প্রোভাইড ফ্রি অ্যান্ড ক্যাশলেস ইন্স্যুরেন্স প্রোটেকশন টু পিপল? অর্থাৎ প্রথম ভারতীয় রাজ্যের নাম কি যেটি লোকেদের বিনামূল্যে এবং নগদহীন বীমার সুরক্ষা দেওয়ার কথা ঘোষণা করলো রিসেন্টলি? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র কিন্তু রিসেন্টলি তাদের নাগরিকদের জন্য ক্যাশলেস এবং বিনামূল্যে বীমার সুরক্ষা দেওয়ার কথা ঘোষণা করলো। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ যাকে বলা হয় শর্টে টিসিএস, এই টিসিএস হচ্ছে ভারতের সবথেকে বড় সফটওয়্যার কোম্পানি। এই টিসিএস উইল লঞ্চ দ্য ফার্স্ট ফুললি ডিজিটাল ব্যাংক অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ এই টিসিএস রিসেন্টলি কোন দেশে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক খুলতে চলেছে, ব্যাংকের শাখা খুলতে চলেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ইসরায়েল। সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ইসরায়েল। এই ইসরায়েলে এই যে টিসিএস সম্পূর্ণ একটি ডিজিটাল ব্যাংক খুলতে চলেছে। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখে নেব, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং কান্ট্রি উইল হোস্ট রিমপ্যাক, দ্য রিম অফ স্পেসিফিক এক্সারসাইজ, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল মেরিটাইম ওয়ারফেয়ার এক্সারসাইজ? অর্থাৎ বিশ্বের সবথেকে বড় মেরিটাইম অর্থাৎ সমুদ্রের ওয়ারফেয়ার এক্সারসাইজ কোথায় হতে চলেছে? সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ 1 নম্বর অপশান ইউনাইটেড স্টেট। এটি হচ্ছে বিশ্বের সবথেকে বড় মেরিটাইম
ওয়ারফেয়ার এক্সারসাইজ, যেটা প্রতি 2 বছর অন্তর কিন্তু হতে থাকে। পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, প্রহ্লাদ সিং প্যাটেল হ্যাজ রিলিজড দ্য ebook which title is prove প্রফেসর বিবি লাল ইন্ডিয়া রিডিসকভার্ড। আবার পড়ছি 21 নম্বর প্রশ্ন, প্রহ্লাদ সিং প্যাটেল হু হ্যাজ রিলিজড দ্য ইবুক টাইটেলড প্রফেসর বিবি লাল ইন্ডিয়া রিডিসকভার। তাহলে বইটির নাম কি? প্রফেসর বিবি লাল ইন্ডিয়া রিডিসকভার। এই বইটি রিসেন্টলি প্রহ্লাদ সিং প্যাটেল রিলিজ করলেন ই বুকের আকারে অন দ্য ওকেশান অফ 100th বার্থ অ্যানিভার্সারি, অর্থাৎ এই বিবি লালের 100তম জন্ম জয়ন্তীতে এই বইটি প্রকাশ করলেন। এই প্রহ্লাদ সিং প্যাটেল কোন দপ্তরের রাজ্যমন্ত্রী, কোন মন্ত্রকের রাজ্যমন্ত্রী? সঠিক উত্তর হবে এই কালচার, মিনিস্ট্রি অফ কালচারের রাজ্যমন্ত্রী হচ্ছেন, মিনিস্টার অফ স্টেট হচ্ছেন প্রহ্লাদ সিং প্যাটেল। তিনি বিখ্যাত আর্কিওলজিস্ট অর্থাৎ প্রত্নতত্ত্ববিদ ব্রজবাসী লাল বা বিবি লাল যাকে বলা হয়, তার 100তম জন্মজয়ন্তীতে এই বইটি প্রকাশ করলেন, যার নাম হচ্ছে প্রফেসর বিবি লাল ইন্ডিয়া রিডিসকভার। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, নেম দ্য ইন্ডিয়ান স্টেট হুইচ হ্যাজ ডিসাইডেড টু লঞ্চ মুখ্যমন্ত্রী শহরি রোজগার গ্যারেন্টি যোজনা, মুখ্যমন্ত্রী শহরি রোজগার গ্যারেন্টি যোজনা ফর আরবান এমপ্লয়মেন্ট, 120 দিন করে 120 days অফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ ভারতের যে রাজ্যটি নগর কর্মসংস্থানের জন্য 120 দিনের যে একটি প্রকল্প, 120 দিন কাজ দেওয়ার যে প্রকল্প, যার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শহরি রোজগার গ্যারেন্টি যোজনা, এটা চালু করলো। তাহলে রাজ্যটির নাম কি? কোন রাজ্য এটা চালু করলো? এটা চালু করলো অপশান এ অর্থাৎ হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশ কিন্তু রিসেন্টলি এই প্রকল্পটি বা এই স্কিমটি চালু করে। আর এই হিমাচল প্রদেশের চিফ মিনিস্টারের নাম কি? হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার হলেন জয়রাম ঠাকুর। এই জয়রাম ঠাকুর রিসেন্টলি এই স্কিমটা কিন্তু চালু করলেন, মুখ্যমন্ত্রী শহরি রোজগার গ্যারেন্টি যোজনা, যেখানে 120 দিন কাজ দেওয়া হবে শহরের গরিবদের। পরের প্রশ্ন, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই আরবিআই has cancelled the license of 105-year-old CKP Cooperative Bank Limited under Section 5B read with Section 56 of Banking Regulation Act 1949. The bank is located in which city? অর্থাৎ রিসেন্টলি এই সিকেপি কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্সকে ক্যান্সেল করলো আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোন সেকশন অনুযায়ী? না সেকশন 5-এর বির আরটিএ সেকশন এবং সেকশন 56 অনুযায়ী। যেই অ্যাক্টটা কত সালের? না 1949 সালের। এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু রিসেন্টলি সিকেপি কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্সকে বাতিল করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে এই যে ব্যাংকটি অর্থাৎ সিকেপি কোঅপারেটিভ ব্যাংক কোথায় অবস্থিত? ভারতের কোন শহরে অবস্থিত? এটি মুম্বাই শহরে অবস্থিত। মুম্বাইকে ভারতের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয়, এই মুম্বাই শহরে কিন্তু এটি অবস্থিত। অর্থাৎ এই ব্যাংকটি যার কি করা হলো না লাইসেন্স বাতিল করা হলো, সেই ব্যাংকটি অবস্থিত। পরের প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 24 নম্বর প্রশ্ন, হুইচ আইআইটি হ্যাজ কোলাবোরেটেড উইথ হংকং বেসড নিউ ফ্রন্টিয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি টু ক্রিয়েট ভেঞ্চার ক্যাপিটাল। অর্থাৎ কোন আইআইটি হংকং ভিত্তিক নতুন ফ্রন্টিয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্ট সংস্থার সাথে ভেঞ্চার ক্যাপিটাল তৈরির সহযোগিতা করছে? সঠিক উত্তর হবে 1 নম্বর অপশান, অর্থাৎ আইআইটি হায়দ্রাবাদ। আইআইটি হায়দ্রাবাদই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25, নেম দ্য কান্ট্রি হুইচ প্ল্যানস টু লঞ্চ
its first satellite to monitor Arctic climate and environment named Arctica M by December 2020 অর্থাৎ ডিসেম্বর 2020 মধ্যে আর্কটিকা এম নামক একটি জলবায়ু এবং পরিবেশ নিরীক্ষণের জন্য কোন দেশ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা পরিকল্পনা করছে। তাহলে এই যে চারটি অপশান আছে তার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে রাশিয়া। রাশিয়া 2020 সালে এই স্যাটেলাইটটি অর্থাৎ যার নাম হচ্ছে কি আর্কটিকা এম, এই স্যাটেলাইটটি লঞ্চ করার পরিকল্পনা করছে, যার দ্বারা ক্লাইমেট এবং এনভায়রনমেন্টের সম্পর্কে তারা ডিটেলসে মনিটর করতে পারবে। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখে নেব। কোভিড কথা, এ মাল্টিমিডিয়া গাইড ফর মাস অ্যাওয়ারনেস। কোভিড কথা, এ মাল্টিমিডিয়া গাইড ফর mass awareness. A multimedia guide on COVID-19 was launched on the occasion of 50th Department of Science and Technology Foundation Day. Who is the Science and Technology Minister of India? তাহলে রিসেন্টলি 50তম ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন ডের অনুষ্ঠানে এই কোভিড কথা বলে একটি মাল্টিমিডিয়া গাইড চালু করা হয়েছে, যার উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। এটি লঞ্চ করলেন ভারতের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার। তার নাম কি? ভারতের সায়েন্স এবং টেকনোলজি মিনিস্টারের নাম কি? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। ডক্টর হর্ষবর্ধন হচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন দেখে নেব কি আছে। দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ওয়াজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন মে 3, অর্থাৎ প্রতি বছর 3rd মে এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কিন্তু সেলিব্রেট করা হয়। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ডে ফর দ্য ইয়ার অফ 2020, অর্থাৎ এই বছরের এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের থিম কি ছিল? সঠিক উত্তর হবে জার্নালিজম। অপশান সি, জার্নালিজম উইথাউট ফিয়ার অর ফেভার, অর্থাৎ ভয় এবং পক্ষপাতহীন সাংবাদিকতা। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটি অ্যালুমিন কাউন্সিল হ্যাজ লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট কোভিড-19 টেস্ট বাস ইন হুইচ ইন্ডিয়ান সিটি, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আইআইটির প্রাক্তন কাউন্সিল ভারতের কোন শহরে প্রথম কোভিড-19 টেস্ট বাস চালু করলো? সঠিক উত্তর হবে মুম্বাই। এই মুম্বাইতে প্রথম কোভিড-19 টেস্ট বাস চালু হয়েছে, যেটি কোভিড-19 পেশেন্টদের তারা টেস্ট করবে। পরের প্রশ্ন অর্থাৎ 29 নম্বর প্রশ্ন। নেম দ্য ইন্ডিয়ান জার্নালিস্ট, অর্থাৎ ভারতের কোন জার্নালিস্ট হু হ্যাজ ওন 2020 পুলিৎজার অ্যাওয়ার্ড ইন ফিচার ফটোগ্রাফি ক্যাটাগরি, অর্থাৎ ফিচার ফটোগ্রাফি বিভাগে 2020 সালে পুলিৎজার প্রাইজ পেলেন কোন সাংবাদিক? সঠিক উত্তর হবে দার ইয়াসিন, মুখতার খান এবং চন্নী আনন্দ। এই তিনজন মিলে কিন্তু তারা এই অ্যাওয়ার্ডটি পেলেন, অর্থাৎ পুলিৎজার প্রাইজ 2020 ফর দ্য ফিচার ফটোগ্রাফি বিভাগে তারা এই সম্মানে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 30। IRDAI অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া হ্যাজ সেট আপ এ প্যানেল টু ফ্রেম স্ট্যান্ডার্ড প্রফেশনাল indemnity policy for insurance intermediaries that was issued by all the insurers who headed the panel, অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া IRDAI সকল বিমাকারীদের দ্বারা ইস্যু করা বিমা সংস্থার মধ্যস্থতাকারীদের জন্য প্রমিত পেশাদার ক্ষতিপূরণ নীতি গঠনের জন্য একটি প্যানেল গঠন করেছে। কে এই প্যানেলের প্রধান? সঠিক উত্তর হবে ইয়েগনাপ্রিয়া ভারত। ইয়েগনাপ্রিয়া ভারত হলেন এই প্যানেলের
প্রধান, যেটি কি করবে না ওই বীমা সংস্থা এবং বীমাকারীদের মধ্যস্থতাকারীদের মধ্যে পেশাদার ক্ষতিপূরণ নীতি গঠনের জন্য একটি প্যানেল তারা গঠন করবে। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, দ্য সায়েন্টিস্ট অফ এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স অর্থাৎ SNBNCBS হ্যাজ ডেভেলপড nanomedicine to alter oxidative stress to treat COVID-19. Where is SNBNCBS অর্থাৎ এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স অবস্থিত কোথায়? ভারতের কোন শহরে? সঠিক উত্তর হবে ক্যালকাটা বা কলকাতা। কলকাতাতে কিন্তু এই SNBNCBS অর্থাৎ এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এটি অবস্থিত এবং এটি রিসেন্টলি একটি ন্যানো মেডিসিন তৈরি করেছে, যেটা কি করবে না জারণ চাপকে পরিবর্তন করবে এবং কোভিড-19 চিকিৎসার কাজে সেটা ব্যবহার হবে। পরের প্রশ্ন, জেমস এম বেকস হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি ইজ দ্য ফর্মার অ্যাডমিনিস্ট্রেটর অফ হুইচ স্পেস এজেন্সি? অর্থাৎ সম্প্রতি মারা যাওয়া জেমস এম বেকস কোন মহাকাশ সংস্থার প্রাক্তন প্রশাসক ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ 2 নম্বর অপশান, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসার অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন। পরবর্তী প্রশ্ন 33, হোয়েন ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ মিডওয়াইফ অবজার্ভ অ্যানুয়ালি? অর্থাৎ মিডওয়াইফের আন্তর্জাতিক দিবস কবে পালন হয়? প্রতি বছর 5th মে অর্থাৎ 5ই মে এটি পালন হয়। পরের প্রশ্ন 34, অ্যাজ পার দ্য রিপোর্ট টাইটেলড লস্ট অ্যাট হোম, total number of new internal displacement in 2019 stood at 5 million approx in India. Which organization released the report? অর্থাৎ লস্ট অ্যাট হোম শিরোনামে প্রতিবেদন অনুসারে 2019 অর্থাৎ 2019 সালে নতুন অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির সংখ্যা ভারতে প্রায় 5 মিলিয়ন। কোন সংস্থা এই রিপোর্টটি প্রকাশ করল? সঠিক উত্তর হবে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড অর্থাৎ ইউনিসেফ। এই ইউনিসেফ এই রিপোর্টটি পেশ করেছে রিসেন্টলি। পরের প্রশ্ন 35, নেম দ্য ইন্ডিয়ান PSU হুইচ সাইন্ড মো উইথ NOCCA robotic to manufacture ventures for COVID-19 treatment অর্থাৎ এই সিওভি অর্থাৎ কোভিড-19 চিকিৎসার ভেন্টিলেটর তৈরির জন্য NOCCA রোবোটিক্স এর সাথে সমঝোতা স্বাক্ষরকারী ভারতীয় PSUর নাম কি? সঠিক উত্তর হবে BDL অর্থাৎ অপশন ডি BDL ভারত ডায়নামিক্স লিমিটেড। এটি রিসেন্টলি ভেন্টিলেটর তৈরির জন্য একটি সংস্থার সঙ্গে NOCCA রোবোটিক সংস্থার সঙ্গে তারা স্বাক্ষর করল। পরের প্রশ্ন 36 নম্বর, নেম দ্য প্রেজেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি অফ ইন্ডিয়া হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ডিরেক্টর অন দ্য সেন্ট্রাল বোর্ড অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI ইন মে 2020। ভারতের বর্তমান অর্থনৈতিক বিষয়ক সচিবের নাম, যিনি 2020 মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডে পরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন। রাইট অ্যান্সার হচ্ছে অপশান 1 নম্বর অপশান হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ তরুণ বাজাজ। সঠিক উত্তর হবে তরুণ বাজাজ, অপশান 1 হচ্ছে সঠিক, তরুণ বাজাজ। নেক্সট 37, in accordance with World Meteorological Organization WMO, the record level ozone hole over
হুইচ রিজিয়ন হ্যাজ নাও ক্লোজড, অর্থাৎ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন অনুসারে কোন অঞ্চলের উপর যে রেকর্ড স্তর একটি ওজোন স্তরের বা ওজোন হল তৈরি হয়েছিল বা ওজোন গর্ত তৈরি হয়েছিল সেটা এখন বন্ধ হয়েছে। সঠিক উত্তর হবে এই অপশান এ, অর্থাৎ আর্কটিক রিজিয়ন। এই আর্কটিক রিজিয়নে যে ওজোন হল তৈরি হয়েছিল সেটা বর্তমানে ক্লোজ হয়েছে। কোন সংস্থার রিপোর্ট অনুসারে? না, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের রিপোর্ট অনুসারে। পরের প্রশ্ন 38, নেম দ্য মিনিস্ট্রি হুইচ হ্যাজ লঞ্চ দ্য গভর্নমেন্ট অথরাইজেশন ফর রিলিফ ইউজিং ড্রোনস পোর্টাল, অর্থাৎ গভর্নমেন্ট অথরাইজেশন ফর রিলিফ ইউজিং ড্রোনস, যেটাকে শর্টে বলা হয় GARUD, চালু করেছে ভারত সরকারের কোন মন্ত্রক? সঠিক উত্তর হবে অপশান 4, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশন বা বেসামরিক পরিবহন, বিমান পরিবহন মন্ত্রক। নেক্সট হচ্ছে 39, সন্দীপ কুমারী হু হ্যাজ বিন ব্যান্ড ফর 4 year বাই ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা WADA ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি WADA দ্বারা 4 বছরের জন্য নিষিদ্ধ হওয়া সন্দীপ কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর ডিসকাস থ্রো, অর্থাৎ ডিসকাস নিক্ষেপ। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নেম দ্য মাইক্রোওয়েভ স্টেরিলাইজার হুইচ ওয়াজ ডেভেলপড বাই পুনে বেসড ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি DIAT, ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি টু ডিসইন্টিগ্রেট করোনা ভাইরাস বাই হিটিং, অর্থাৎ পুনে ভিত্তিক প্রতিরক্ষা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি, যেটাকে বলা হয় DIAT, দ্বারা তৈরি করা মাইক্রোওয়েভ জীবাণুমুক্ত যন্ত্রটির নাম কি যা করোনা ভাইরাসকে ধ্বংস করবে? এবং সঠিক উত্তর হবে অপশান 4, যার নাম হচ্ছে অতুল্য। এই যন্ত্রটির নাম কি? না, অতুল্য।